18তম লোকসভাটায় লোকতন্ত্র না লিকতন্ত্র চলছে। আমাদের সব ধর্মের উদ্দেশ্য এটা থাকে যে মজহব নেই শেখাতা আপস মে बैर रखना। সাধারণ মানুষ বিরোধীদের শক্তিশালী এই কারণেই করেছেন যাতে তাদের রুজির প্রশ্নগুলো কেউ তুলে ধরতে পারে, এবং রাহুল গান্ধী সেই কাজটাই করছে। জনপ্রতিনিধি অলরেডি বহরমপুরের মানুষরা অধীরদাকে মিস করতে শুরু করে দিয়েছেন। পারিবারিক সমস্যার কারণে আমার ভেতরে একটা চাপা ক্ষোভ আছে, এবং সেই কারণে রাস্তায় যখন কাউকে মার খেতে দেখছি না, আমার মনে হচ্ছে বেশ হয়েছে আমিও দুটো মারি। এটা হচ্ছে সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিটা এবং এই সামাজিক ব্যাধিটা আছে বলেই নাজমুলের মতো লোকেরা লাইসেন্স পায়। রাজনীতিতে সবসময় 2+2 4 যারা বলেন তাদের রাজনৈতিক বোধটা প্রশ্ন চিহ্নের মুখে। 18তম লোকসভার যে অধিবেশন, বিশেষ অধিবেশন সেটা হলো, সেখানে আমরা দেখলাম যে বিরোধীদের কণ্ঠ মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রথমেই বলেছিলেন রাহুল গান্ধী, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিরোধী থেকে শুরু করে যারা বিরোধী দল রয়েছে ইন্ডিয়া জোট আর কি, সেখানে মাল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে সকলেই কোনো রকম তাদের মন্তব্য বলতে দিচ্ছে না। রাজ্যসভা স্পিকার থেকে শুরু করে লোকসভার স্পিকার, সেই জায়গায় তারা কিন্তু বেরিয়ে গেলেন সংসদ থেকে। কি বলবেন, সত্যি কি তারা বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে? দেখো, লোকসভাতে মানে আমরা ভারতবর্ষে যে জিনিসটার অহংকার করি সেটা হচ্ছে লোকতন্ত্রের, কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েকদিন থেকে এই জিনিসটা প্রতিভাত যে 18তম লোকসভাটায় লোকতন্ত্র না লিকতন্ত্র চলছে। ডেটা লিক হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে, রাম মন্দিরের ওপর থেকে ছাদ লিক করেছে, সেখান থেকে জল পড়ছে, এয়ারপোর্টের ছাদে জল লিক হয়েছে। তা এরকম যখন লিকতন্ত্র, চারদিকে যখন এত ফুটি ফাটা, তো তখন তো সেই ফুটো ঢাকতে গেলে সব থেকে সহজ উপায়টা হচ্ছে যারা এই ফুটো নিয়ে প্রশ্ন করবে, যারা এই লিক নিয়ে প্রশ্ন করবে, তাদের মুখটা বন্ধ করে দেওয়া। আমরা এক্সপেক্ট করেছিলাম যে লোকসভা হোক বা রাজ্যসভা হোক, সব জায়গাতেই একটা আমার তোমার সমস্যা নিয়ে আলোচনা হবে। রাহুল গান্ধী কি করলেন? রাহুল গান্ধী ঠিক আমার তোমার অ্যাডভোকেট হয়ে নেট এই যে প্রশ্নপত্র ফাঁস, সেই প্রশ্ন তুললেন। অগ্নিবীররা যারা মুআবজা পাচ্ছেন না, সেই শহীদদের কথা তুললেন। এমএসপির যে লিগাল গ্যারেন্টি নেই, সেগুলো নিয়ে তুললেন। এবং তার পাশাপাশি উনি একটা খুব দামি কথা বললেন যে বিজেপি কিন্তু ধর্মের ঠিকাদার নয়, হিন্দু ধর্মের ঠিকাদার নয়। আমি হিন্দু, তুমি হিন্দু, আমরা সবাই হিন্দু। শিব ঠাকুরের হাতের যে বরাভয় মুদ্রা, সেই বরাভয় মুদ্রা থেকে শুরু করে গুরু নানকজি থেকে শুরু করে ইসলাম ধর্মের থেকে শুরু করে জিসাস ক্রাইস্টের আশীর্বাদের সব মুদ্রার সঙ্গে উনি দেখালেন যে আমাদের সব ধর্মের উদ্দেশ্য এটা থাকে যে মজহব নেই শেখাতা আপস মে बैर रखना। এই প্রশ্নটাই উনি বারবার তুলে ধরলেন। কিন্তু দুর্ভাগ্য, এবং তোমরা দেখেছো যে যখন রাহুল গান্ধী এইসব বক্তব্য তুলে ধরছেন, এই প্রথমবার আমরা দেখলাম ন্যাশনাল তরিপার অমিত শাহ উঠে দাঁড়িয়ে বারবার স্পিকারকে বলছেন আমাদের শাসক দলের বক্তব্যের জন্য সংরক্ষণ প্রয়োজন, রিজার্ভেশন প্রয়োজন। কেন বলতে হচ্ছে জানো তো? কারণ গত কয়েক বছরে, গত 10 বছরে ওদের একটা অভ্যেস হয়ে গেছে, ওরা কোনো রকম আলোচনা করতে চায় না। আলোচনা না করে ওরা একটা সময় কৃষি বিল পাশ করেছিল, আলোচনা না করে শিক্ষা বিল পাশ করেছে, আলোচনা না করে ফিক্সড টার্ম জব করে। আজকে তুমি আমি সবাই জানি আমাদের কিন্তু অধিকাংশ সরকারি চাকরি এখন আর স্থায়ী নেই, সব কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। এবং তখন আমাদের সেই বিরোধীদের সেই ক্ষমতা ছিল না। তাই আজকে যখন বিরোধীদের সেই আওয়াজ হয়েছে, সাধারণ মানুষ বিরোধীদের শক্তিশালী এই কারণেই করেছেন যাতে তাদের রুজির প্রশ্নগুলো কেউ তুলে ধরতে পারে, এবং রাহুল গান্ধী সেই কাজটাই করছে। রাহুল গান্ধীর দ্বারা যে হিংসা যে মন্তব্য করেছিল হিন্দুত্ব নিয়ে, সেই মন্তব্য কি কিছুটা হলে ভোট ব্যাংকে প্রভাব পড়বে? দেখো, প্রথম কথা হচ্ছে যে বাংলায় একটা কথা আছে, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন কোট আনকোট, সেখানে বলেছিলেন যে হিন্দু ধর্ম হিংসা শেখায় না। যে হিন্দু ধর্ম হিংসা শেখায়, বিজেপির হিন্দুত্ববাদ, আমরা তার সঙ্গে সাযুজ্য রাখি না। কুলবর্গী হোক বা আখলাক হোক, তাকে যদি মব লিঞ্চিং করা হয় হিন্দু ধর্মের আবডালে দাঁড়িয়ে, এটা আমার হিন্দুত্ব শেখায় না। আমরা নরেন্দ্রনাথ দত্তের হিন্দু ধর্মে বিশ্বাসী, যে বিশ্বাস চরৈবতীর মন্ত্র শেখায়, যে বিশ্বাস যত মত তত পথ শেখায়। এটা রাহুল গান্ধী বলেছেন। রাহুল গান্ধী বলেছেন যে আপনাদের হিন্দুত্ব ভয় দেখানোর হিন্দুত্ব, আর আমরা যে হিন্দু ধর্মের উত্তরাধিকার
বহন করি, সেই হিন্দু ধর্ম ভালোবাসা, ভরসার হিন্দু ধর্ম। আচ্ছা দাদা, বাংলায় কি তবে অধীরের জমানা শেষ হতে চলেছে? মানে প্রদেশ কংগ্রেস সভাপতি কি নতুন মুখ দেখবো আমরা? দেখো, প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন না হবেন সেটা ঠিক সময় আমাদের শীর্ষ নেতৃত্ব তার সিদ্ধান্ত নেবেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর জমানা শেষ হওয়া। অধীর রঞ্জন চৌধুরী ইজ আ লিজেন্ড হিমসেলফ। যে লোকটা 5 বার লোকসভা জিতেছে, যে লোকটা একটা সময় নবগ্রামে নিজের ক্যাসেট চালিয়ে শারীরিকভাবে উপস্থিত না থেকেও জিতে আসতে পেরেছেন, সেই ভদ্রলোকের ইমেজ, সেই ভদ্রলোকের যা ভাবমূর্তি, সেটা ভাঙবার ক্ষমতা কারণ নেই। আমি খুব অবাক হব না যদি ইউসুফ পাঠানের ভবিতব্য অমিতাভ বচ্চনের মতো হয়। কেন বললাম? অমিতাভ বচ্চন 1984 সালের লোকসভায় এলাহাবাদ থেকে জিতেছিলেন, উনি কিন্তু পুরো টার্ম কমপ্লিট করতে পারেননি, উপনির্বাচন হয়েছিল। ইউসুফ পাঠান রাজনৈতিকভাবে কতটা সচেতন সেটা সময় বলবে, কিন্তু ইউসুফ পাঠান গুজরাটে জেতবার পর সঙ্গে সঙ্গে গুজরাট চলে গেছেন। বহরমপুরে উনি এসছেন, মব লিঞ্চিং হচ্ছে, একটা বিবৃতি শুনছো? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর তুমি যখন আলোচনা করছি, মুর্শিদাবাদের যে সমস্যাগুলো লোকসভার নির্বাচনের আগে ছিল, সেটা পরিযায়ী শ্রমিক হোক বা স্বাস্থ্যের পরিকাঠামো হোক, তুমি ইউসুফ পাঠানকে সেটা নিয়ে কোনো পরিকল্পনা শুনতে দেখেছো? যদি সব কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন ভেবে থাকেন, তাহলে ইউসুফ পাঠানকে কেন ক্যান্ডিডেট করা হলো? বাংলায় কি একটা যোগ্য মানুষ পাওয়া যাবে? সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে করতে পারতেন। সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার, ওনার দলে একাধিক প্রাক্তন ক্রিকেটার আছেন। উনি ইউসুফ পাঠানকে করলেন। জনপ্রতিনিধি অলরেডি বহরমপুরের মানুষরা অধীরদাকে মিস করতে শুরু করে দিয়েছেন। আজকে যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, সেটা একটা শংসাপত্র হোক, সেটা জাতি শংসাপত্র হতে পারে, সেটা বিধবা ভাতার শংসাপত্র হতে পারে, সংসদের একটা সইয়ের জন্যে আগে বহরমপুর লোকসভার মানুষকে হাপিত্তেশ করতে হতো না। দাদার অবারিত দ্বার ছিল, এই মুহূর্তে সেটা নেই। আর আমরা এখনো বিশ্বাস করি যে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কাছে সম্পদ স্বরূপ। কি হবে না হবে সেটা তো উচ্চতর নেতৃত্বের সিদ্ধান্ত, তবে আমরা নিশ্চিত অধীর রঞ্জন চৌধুরীর অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে, তার দায়িত্ব তাকে সেরকম সুচারু দায়িত্ব দেওয়া হবে। অধীর রঞ্জন চৌধুরী এখনো বাংলার কংগ্রেসীদের কাছে অবিসম্বাদী নেতা। আচ্ছা দাদা, ইন্ডিয়া জোটের কি কিছু প্রভাব পড়তে চলেছে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে? কারণ কি তিনি একেবারে যেখানে ইন্ডিয়া জোটের শরিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সবসময় কটাক্ষ, মানে যেগুলি বিরোধিতা করে এসেছিলেন। দেখো, ইন্ডিয়া জোট সব রাজ্যে যে একই রকম হবে না, এটা একাধিকবার হয়েছে। আমি তোমাকে গতকালকে জয়রাম রমেশের একটা বিবৃতির কথা বলছি। গতকালকে জয়রাম রমেশ বলেছেন, হরিয়ানাতে কংগ্রেস আর আপের কোনো রকম কোনো সমঝোতা হচ্ছে না, দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনেও কংগ্রেস এবং আপের কোনো সমঝোতা হচ্ছে না। আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যে হচ্ছে ইন্ডিয়া জোটের শরিক, তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আমরা লড়বো। আমি কেন এই প্রসঙ্গটা তুললাম? ইন্ডিয়া জোটে এমন অনেক দল আছে যাদের সঙ্গে, যেমন ধরো বামপন্থীদের সঙ্গে আমাদের বাংলাতে জোট আছে, কেরালাতে জোট নেই। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের, এবং কালকে এই কথাটা জয়রাম রমেশ দর্থহীন ভাষায় ব্যাখ্যা করে দিয়েছেন, যে প্রত্যেকটা রাজ্যের স্থানিক সমীকরণের ভিত্তিতে, সেই রাজ্যের রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে রাজনৈতিক জোট নির্ধারিত হবে। এবং আমি তোমাকে রাজনীতির ছাত্র হিসেবে একটা কথা অবশ্যই বলতে চাই, এবং উল্টো পাড়ের দর্শকদেরও অবশ্যই বলতে চাই, শাসকের সঙ্গে বিরোধীর জোট সাধারণত হয় না সফল জোট। এবং সেই কারণেই 2017 সালে যখন কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট হয়েছিল, যখন প্রথমবার যোগী আদিত্যনাথ আসে, সেই জোটটা মুখ থুবড়ে পড়েছিল। এবছরও নবীন পট্টনায়ক বা জগন রেড্ডির হেরে যাওয়ার প্রাথমিক কারণ হচ্ছে, জগন রেড্ডি এবং নবীন পট্টনায়কের ইমেজটা ছিল যে তারা কেন্দ্রের শাসক দলের সঙ্গে, যাদের সঙ্গে রাজ্যে আবার একটু অন্যরকম সম্পর্ক, তাদের সঙ্গে সমঝোতা করে চলে। ফল, জগন রেড্ডি 11টা সিট পেল এবং নবীন পট্টনায়ক দীর্ঘ 24 বছর বাদে তার
সরকারি বাসভবন থেকে তাকে বেরিয়ে যেতে হলো। এটা বাস্তব। রাজনীতিতে সবসময় 2+2 4 যারা বলেন তাদের রাজনৈতিক বোধটা প্রশ্নচিহ্নের মুখে। দাদা, এই রাজ্যে আমরা দেখছি শাসক দলের যারা নেতা মন্ত্রী বিধায়ক রয়েছেন তাদের যারা কেষ্টবিষ্টু তারা কিন্তু বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। কোথাও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বিধায়ক ঘনিষ্ঠ রয়েছেন তাজিমুল হোসেনের মতন যারা মানে সরাসরি মহিলা থেকে শুরু নারী নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে, বেধড়ক মারধর করছে, বা কোথাও দেখতে পাচ্ছি যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে, মারপিট মারধর এমনভাবে করছে যেখানে হসপিটালে এখনো পর্যন্ত মা ছেলে ভর্তি রয়েছে। আরিয়া দহের কথা যদি বলি, তাহলে কি এই রাজ্যের কি এরাই ভবিষ্যৎ? খুব একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এইখানে শেখ শাহজাহানের ঘটনাটা আমরা কেউ ভুলিনি। শেখ শাহজাহান কে? শেখ শাহজাহান এখন হয়তো জেলে আছেন, কিন্তু জেলে যাওয়ার আগে পর্যন্ত উত্তর 24 পরগনার একটা জেলা সভাধিপতি ছিলেন। তার আগে তিনি উত্তর 24 পরগনায় জেলা তৃণমূলের যারা সভাপতি ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকান ইত্যাদি, তাদের খুব সঙ্গী সাথী ছিলেন। তো এই লোকটা লাইমলাইটে এলো কি করে? অসম্ভব ভালো অর্থনীতি সম্বন্ধে জ্ঞান, অসম্ভব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান না। এদের প্রাথমিক পরিচয় এরা স্ট্রং ম্যান। সেই স্ট্রং ম্যানটা কখনো জাতিসত্তার ভিত্তিতে, মাঝখানে তো বলা হলো ওনার নাকি একটা রবিনহুড ইমেজ আছে। এবার রবিনহুড শব্দটাকে এত আমরা খেলো করে দিয়েছি, সে ব্যাপারে আলোচনায় নাই বা গেলাম। কিন্তু এদের প্রাথমিক পরিচিতি ছিল হচ্ছে সেটা ভেড়ি দখল হোক বা অন্য কিছু হোক। আমি যদি নারী নির্যাতনটা শাহজাহানের ক্ষেত্রে অন্তত বাদও দিই, সবাই জানে যে ওর অর্থনৈতিক প্রতিপত্তি, বা তোমাকে যদি উত্তর 24 পরগনাটা টেন্ডার দাখিল করতে হয়, একটা ইট ভাটা খুলতে হয়, শাহজাহানকে সরবেরিয়া ক্রস করলে শাহজাহানের নামে একটা মার্কেট দেখা যাবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তুমি গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নামে মার্কেট দেখতে পাবে না। এবার এই মার্কেট তো একদিনে তৈরি হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিক খবর পাইনি, জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছেন। কেন প্রশ্রয় দিয়েছেন? কারণ এরা তোমার ভোটটা জিতিয়ে আনে। এবার এরকম প্রত্যেকটা অঞ্চলে একটা করে শাহজাহান আছে। তার নাম কখনো জেসিবি, তার নাম কখনো বাপন বিশ্বাস, তার নাম কখনো জাহাঙ্গীর মোল্লা। কিন্তু এদের অ্যালিজিয়েন্স বা এদের লয়্যালটি কিন্তু এদের পার্টির প্রতি একটা কারণে, যে এদের পার্টি তাদেরকে ক্ষমতা দেয় যে কালকে এই যদি কোনো রকম অসামাজিক কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, তাহলে সরকারে থাকা পার্টি একে গ্রেফতার করবে না। আর সরকারের সঙ্গে এর কি মিথজীবিতার সম্পর্ক? সরকার একে ভোটে জিততে সাহায্য করে, সরকারকে এ ভোটে জিততে সাহায্য করে। এবার জেসিবি বলো, এই নাজমুল হোসেন, এর মাথার উপর থেকে তৃণমূলের হাত যদি সরিয়ে দেওয়া হয়, জেসিবি রাস্তা টোটো হয়ে যাবে। এটা তুমি আমি সবাই জানি, কিন্তু তাকেই প্রশ্রয়টা দেওয়া হয়েছে। এবার এই প্রশ্রয়টা সরকার দল বা তৃণমূল তো দিচ্ছে, স্থানীয় মানুষরাও দিচ্ছে। কিরকম বলো তো? আমি একটু অপ্রীতিকর কথা বলছি এবং চ্যানেলের উল্টো দিকের মানুষরা একটু আয়নার সামনে দাঁড়াবেন। গত কয়েকদিনে বাংলায় একাধিক মব লিঞ্চিং হয়েছে, একাধিক গণপিটুনির ঘটনা হয়েছে, এনআরএস এর সামনে গণপিটুনি হয়েছে, এবং কোরপান শেখের ঘটনা থেকে ধরলে একাধিকবার হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছে, রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছে, মানুষগুলোকে বাঁচাতে যাচ্ছে না। জেসিবির সামনে যখন ওই মেয়েটাকে এবং তার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকুক না থাকুক, হু ইজ হি? জেসিবি কে? 100টা লোক দাঁড়িয়ে আছে, 100 জনের ভেতর একজনেরও এই ক্ষমতাটা হলো না উঠে দাঁড়িয়ে বলার এই তুই কে রে? তার মানে শুধু প্রশ্রয়টা তৃণমূল কংগ্রেস দিচ্ছে ভাবলে কিন্তু ভুল হবে। এই প্রশ্রয় আমাদের সমাজ দিচ্ছে। তোমাদের দুটো সিনেমার গল্প বলি। একটা হচ্ছে রাজেশ খান্নার রোটি 1970 সালে, আরেকটা হচ্ছে রানী মুখার্জির মারদানি, এই 2017-18 সালে বেরিয়েছে। তো রোটিতে একটা গান ছিল, ইয়ার হামারি বাত শুনো, যে একটা মেয়েকে পাথর ফেলা হচ্ছে, বলছে যে হ্যাঁ সেই লোকটাই ফার্স্টে পাথর ফেলবে যে কখনো পাপ করেনি। এবং 2018 সালের মারদানি তো আমরা সবাই দেখলাম, যে লাস্ট সিনে দেখাচ্ছে যে জনরোষ কিভাবে একজন রাজনৈতিক নেতাকে এবং যে আলটিমেটলি ভিলেন ছিল তাকে কিভাবে হত্যা করছে। আমি কেন বললাম এই কথাটা? জনরোষ থাকা, মানুষের না
মানে না পাওয়া, না প্রাপ্তি। এটা একবার চন্দ্রিলও বলেছিল যে আমাদের সমাজে এত ঘৃণা আছে না, আমি হয়তো অফিসের বসের কাছ থেকে বা পারিবারিক সমস্যার কারণে আমার ভেতরে একটা চাপা ক্ষোভ আছে, এবং সেই কারণে রাস্তায় যখন কাউকে মার খেতে দেখছি না, আমার মনে হচ্ছে বেশ হয়েছে আমিও দুটো মারি। এটা হচ্ছে সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিটা, এবং এই সামাজিক ব্যাধিটা আছে বলেই নাজমুলের মতো লোকেরা লাইসেন্স পায়। শাহজাহানের বাবার ক্ষমতা ছিল না, শাহজাহান হতে পারতো না যদি 10 জন লোক উঠে দাঁড়িয়ে, কোনো কংগ্রেস, কোনো সিপিএম, কোনো বিজেপির দরকার নেই, উঠে দাঁড়িয়ে বলতো যে এ ভাই তুই কে রে। এই যে এ ভাই তুই কে রে বলার ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি। আমরা ওখানে এনআরএস এর সামনে শিয়ালদার ওই ভিড়ে 200 লোক ভাইরাল করছে, তোমাদের প্রত্যেকের কাছে ক্লিপিং, সবাই ফেসবুকে লাইভ। সেই 200 জনের ভেতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলতে পারলো না যে ভাই ওকে মারছিস কেন, ও যদি চুরি করে থাকে সামনে ঢিলছোড়া দূরত্বে এনআরএস এর ভেতর আমার পুলিশ চৌকি আছে, হস্তান্তর করে দিয়ায়, তোকে বাহাদুরি দেখাতে কে বলেছে? আমি সেদিন নারায়ণ সান্যালের পিকে বসুর একটা কাঁটায় কাঁটায় সিরিজের গল্প পড়ছিলাম, সেখানে দেখলাম 1990-এর দশকে এরকম ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনাটা ঘটে আমাদের সময় যখন সমাজে ক্ষোভ বিক্ষোভ এগুলো হয়ে যায় তখন। কিন্তু সেটা কখনো জাস্টিফিকেশন হতে পারে না। আজ বাদে কাল আমি তুমি আক্রান্ত হতে পারি। ছেলে ধরা সন্দেহে অশোকনগর, গাইঘাটা, বারাসাতে বাচ্চা মেয়েদের মারা হলো, আমি ধরে নিলাম তারা ছেলে ধরা, কিন্তু আপনাকে মারবার অধিকারটা কে দিয়েছে? আইন শৃঙ্খলার অবনতি তো হচ্ছেই, কিন্তু তার পাশাপাশি সমাজের সেই সব মানুষরা কোথায়? আপনারা করছেনটা কি? আমরা তো সব সহনাগরিক। কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম বাদ দিন, সমাজের মানুষ তো আমরা। কালকে তো আমার বাড়ির লোকটাকে, আমার বাড়ির কাজের লোকটাকে, বা আমি কোনো সময় একটা মানে অসংলগ্ন জায়গায় তো আমিও আক্রান্ত হতে পারি, আপনি আক্রান্ত হতে পারেন। এটাকে প্রশ্রয় দেবেন না, এটা আগুন নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা দাদা, এই ভারতবর্ষে যদি কথা বলি, ভারতবর্ষের ইতিহাসে একেবারে ঐতিহাসিক ব্যাপার, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করছে, ঠিক আছে? এটা একটা অসাধারণ ব্যাপার। সেটা হচ্ছে আমরা মানে প্রত্যেক দিন বাংলায়, এবং তোমরা যারা এখন সাংবাদিকতা করছো বাংলায়, তারা কিন্তু এরকম ফিল্ড কেস স্টাডি কিন্তু অন্য কোথাও পাবে না। মানে বাংলায় যদি এই মুহূর্তে যারা রাজনৈতিক বিট কভার করে, তাদের মতো প্র্যাকটিক্যাল নলেজ ভারতবর্ষের কোথাও নেই। সব ধরনের আঙ্গিক পাবে তুমি এখানে। তো তোমাদের একটা উদাহরণ দিই, 2007 সাল এনডি তিওয়ারি, নারায়ণ দত্ত তিওয়ারি ছিলেন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। তার একটা সেক্স স্ক্যান্ডেল ধরা পড়ে, তারপর তার সের মধ্যে অবৈধ সম্পর্ক সামনে আসে, এবং 28 বছরের একটি ছেলে তার মানে নারায়ণ দত্ত তিওয়ারি পিতৃত্ব দাবি করে, এবং একটা অবৈধ ঘটনা ঘটেন এটসেট্রা। তো 26 মাসের মাথায় নারায়ণ দত্ত তিওয়ারিকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমি কেন এই ঘটনাটা উল্লেখ করলাম, সেই 2007 সালে অন্ধ্রপ্রদেশের সরকার চালাচ্ছিল হচ্ছে কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নাম ছিল ওয়াইএস রাজশেখর রেড্ডি, আর কেন্দ্রে সরকার চালাচ্ছিল হচ্ছে মনমোহন সিং, মানে ইউপিএ, এবং নারায়ণ দত্ত তিওয়ারি হচ্ছে প্রাক্তন কংগ্রেসী নেতা। আমি কেন ধান ভাঙতে শিবের গীতটা করলাম, যে রাজ্যপাল হোক বা যে কেউ হোক, সব হচ্ছে গিয়ে আমার তোমার সমাজেরই মানুষ। এরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি। আমার তোমার ভেতর যে দোষগুণগুলো থাকে, ওদের ভেতরে সেই দোষগুণগুলো থাকে। সেই দোষগুণের মাঝখানে দাঁড়িয়ে মহামহিম রাজ্যপাল, বাংলার মহামহিম রাজ্যপাল এক্স্যাক্টলি কি করেছেন আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু তাকে না সরিয়ে কেন্দ্রীয় সরকার যেমন এই বিতর্কটা জিয়ে রাখবার একটা অবকাশ তৈরি করলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যত মানে যদি প্রশাসক হিসেবে 10-এ 5 পান, মানে 100-এ 5 পান, তাহলে উনি বিরোধী হলে 100-এ 105 পাবেন। উনি এই ঘটনাটাকে খুব সুন্দর এবং সুচারুভাবে রাস্তার ঘটনায় পর্যবসিত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে উনি যদি এই মন্তব্যটা করেন যে এখন এমন অবস্থা যে রাজভবনে আমার একা যেতে ভয় লাগছে মহিলা হিসেবে, এটা অত্যন্ত অবমাননাকর একটা বক্তব্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বোকা নন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যেই মুহূর্তে আমি সাংবিধানিক লড়াইটাকে রাস্তার লড়াইতে নামিয়ে আনতে পারবো, স্ট্রিট ফাইটিং এ নামিয়ে আনতে পারবো, আমার মতো প্লেয়ার কেউ নেই মার্কেটে, আমার বিরোধী আমি। যে কারণে উনি কিন্তু
ইভেন বুলডোজার কাণ্ডে বলতে পারেন যে এই মানে ইভেন বিং আ পুলিশ মন্ত্রী উনি বলতে পারেন এই পুলিশরা পয়সা নিয়ে লোক বসাচ্ছে। আরে ভাই তুমি পুলিশ মন্ত্রী, তুমি কেন সেই পুলিশকে ক্লোজ করোনি? কেউ এই প্রশ্ন করে না। উনি শাসক, উনি বিরোধী, এবং উনি এখানে এই প্রেক্ষিতে উনি তাই করলেন। এবং তার পাশাপাশি রাজ্যপাল এবং কেন্দ্রের শাসক দল অপ্রয়োজনীয়ভাবে এই বিতর্কটা জিয়ে রাখলো, কোনো দরকার ছিল না। আমি তোমাকে এক্ষুনি একটা প্রেসিডেন্স দেখালাম যে 2007 সালে 26 মাসের মাথায় সরকার সরিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় সরকার না সরালে কারোর কিছু বলার ছিল না, সরিয়ে দিয়েছিল। আমার মুখ্যমন্ত্রী আমার তোমার ট্যাক্সের পয়সায় 3 জন বর্তমান এবং প্রাক্তন এজিকে অ্যাপয়েন্ট করেছে এই মানহানির মামলার বিরুদ্ধে লড়বার জন্যে, আমার তোমার ট্যাক্সের পয়সায়। সেই এজিরা আমার তোমার থেকে অনেক ভালো আইন জানেন। ঠিক সেই আইনটা আমি তোমাকে যে প্রেসিডেন্সটা এখানে দেখাচ্ছি, সেই প্রেসিডেন্সটা মুখ্যমন্ত্রীকে দেখাননি? অবশ্যই দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী জানেন, কিন্তু মুখ্যমন্ত্রী জানেন যে আমি আইনের লড়াই তো জিততে আসিনি, আমি এখানে জিততে এসেছি এটা বোঝাবার জন্য যে দেখো কেন্দ্রের সরকার কতটা খারাপ। হ্যাঁ, কেন্দ্র সরকার খারাপ। কেন্দ্রের সরকার সবসময় রাজভবনকে বিজেপি পার্টির এক্সটেনশন হিসেবে ব্যবহার করে। সেটা তামিলনাড়ুতে এন রবি হোক, বা মহারাষ্ট্রে ভগৎ সিং কোশিয়ারি হোক, বা কেরালার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু উনি এবার কি করলেন, রাজনৈতিক লড়াইটা ব্যক্তি লড়াইতে পাঠিয়ে দিলেন। উনি এটা প্রমাণ মানে করবার জন্য 190 ভাগ সফল হয়ে গেলেন যে হ্যাঁ এই লোকটার চারিত্রিক সমস্যা আছে, আমার মা বোনেদের ইজ্জতটা প্রশ্ন চিহ্নের মুখে। এবং এইগুলোর মাঝখানে আমরা খুব কনভেনিয়েন্টলি ভুলে যাচ্ছি যে মহিলা আক্রান্ত এবং অভিযোগকারিনী, তিনি 5 বছর ধরে রাজভবনে কন্ট্রাকচুয়াল স্টাফ। সে কেন পার্মানেন্ট হলো না, আমরা এই প্রশ্নটা করলাম না। আমরা কি প্রশ্ন করা শুরু করলাম, ও কি পয়সা নিয়ে বসেছে? ওর উল্টো পক্ষ কি ওকে পয়সা দিয়েছে? তার মানে বুঝতে পারছো, আমাদের আলোচনাগুলোকে আমরা কিন্তু অন্য প্রেক্ষিতে ঘুরিয়ে দিচ্ছি থ্যাঙ্কস টু আমার রাজ্য এবং কেন্দ্রের শাসক দল। এটাই হচ্ছে সমস্যা।